আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজ এত কম কেন? তোমরা মাত্র এত 21 জন, এত কম হলে তো হবে না। পরীক্ষার সময় কিন্তু আমরা বুঝতে পারবো তোমরা কারা ক্লাস করছো কারা ক্লাস করোনি, বুঝছো? তোমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। কালকে আমি তোমাদের যে সেলগুলো বললাম ইয়াতে অ্যানাইসোসাইটোসিস, অ্যানাইসোপয়ক্লোসাইটোসিস, সেগুলোর ছবিগুলো আজকে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে নরমাল আরবিসি। দেখো, নর্মোসাইটিক আরবিসি। এটা ডায়ামিটার হবে 7 to 10 মাইক্রন, হ্যাঁ, নরমালটা। আর সেন্ট্রাল এরিয়া অফ প্যালোর থাকবে, দেখো সেন্ট্রাল এরিয়া অফ প্যালোর আছে 1/3 থাকবে। এটা একটা নর্মোসাইটিক সেল, এগুলো সব নর্মোসাইটিক সেল। হ্যাঁ, সেলগুলো একটু চিনাই তোমাদের। এটা এগুলো এই যে দেখো, এটা হচ্ছে এগুলো মাইক্রোসাইটিক সেল, এগুলো সব মাইক্রোসাইটিক সেল। এগুলো ডায়ামিটার 7 মাইক্রনের থেকে কম। এটা দেখো ম্যাক্রোসাইটিক সেল, এটা ডায়ামিটার 10 মাইক্রনের থেকে বেশি, এজন্য এটাকে বলবো ম্যাক্রোসাইটিক। আচ্ছা, এখন আমরা ওগুলো সেলের সাইজ দেখে বললাম না, ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, নরমোসাইটিক। আর হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আবার এগুলোকে আমরা নর্মোক্রমিক, হ্যাঁ, হাইপোক্রমিক, পলিক্রমিক বলি। এখানে দেখো, যখন সেন্ট্রাল এরিয়া অফ প্যালোর 1/3 থাকবে, এই প্যালোরটা 1/3 আছে সেলের ডায়ামিটার থেকে, তখন আমরা বলবো নর্মোক্রমিক সেল। হাইপোক্রমিক, দেখো প্যালোর কত বেশি না, মোর দেন 1/3, মোর দেন 2/3 হয়ে গেছে এটা, তাহলে এটা হাইপোক্রমিক সেল। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম, শুধু পেরিফেরির দিকে আছে। এগুলা দেখো হাইপারক্রমিক, প্যালোরি নাই, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অনেক বেশি, প্যালোরি নাই, পুরাটাই হিমোগ্লোবিন, এজন্য এটাকে বলি হাইপারক্রমিক। ঠিক আছে, এখন তাহলে অ্যানাইসোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিস কি বলছিলাম? ভেরিয়েশন ইন দা সাইজ অফ দি সেল, তাই না? সাইজ, ভেরিয়েশন ইন দা সাইজ। দেখো এগুলো সব অ্যানাইসোসাইটোসিস সেল। কোন সেল বড়, কোন সেল মাইক্রোসাইটিক, কোন সেল নরমোসাইটিক, কোনটা, এটা হচ্ছে টার্গেট সেল। টার্গেট সেল আসতেছি। ভেরিয়েশন ইন দা সাইজ, সাইজের ভেরিয়েশন আছে, এটা হচ্ছে অ্যানাইসোসাইটোসিস একটা ফিল্ড। আচ্ছা, কালকে তোমাদেরকে বললাম না রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট একদম এন্ড স্টেজ না আরবিসি ম্যাচুরেশনের। এই রেটিকুলোসাইটটা মাইক্রোস্কোপের নিচে এরকম দেখবো আমরা, হ্যাঁ। এগুলো এরকম যদি অনেকগুলো ইম্যাচুর সেল পাই, কি ইন্ডিকেট করে সেটা? অনেক রেটিকুলোসাইট পেলে মাইক্রোসাইটের নিচে, এটা নরমাল রেড ব্লাড সেল, বাইকনকেভ শেপ, তাই না? আর এটা হচ্ছে রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট আমরা কেমন পাবো এখানে দেখাচ্ছে, কখন পাবো, কি ইন্ডিকেট করে অনেক বেশি রেটিকুলোসাইট? যে তার কোনো কারণে ব্লাড লস হয়েছে, বোন ম্যারো অ্যাক্টিভিটি, এটা ইন্ডিকেট করে বোন ম্যারো অ্যাক্টিভিটি, অনেক বেশি বেশি রেড সেল প্রোডাকশন হচ্ছে, যেটা পেরিফেরাল ব্লাডে চলে আসছে। ঠিক আছে, সিস্টোসাইট। সিস্টোসাইট কি বলছিলাম? ভাঙা সেল, ফ্র্যাগমেন্টেড সেল, তাই না? এই যে দেখো সিস্টোসাইট, সেলগুলো ভেঙে গেছে, এগুলা সব ভাঙা সেল, এটা সেলও ভাঙা, সিস্টোসাইট, ফ্র্যাগমেন্টেড সেল। এই সেলগুলো আমরা কি ইন্ডিকেট করে, কোন ক্ষেত্রে পাই আমরা? হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক মানে সেলগুলো অনেক বড় বড় হয়ে যায়, ফ্রাজাইল হয়ে যায়, এগুলো ভেঙে যায়। তাহলে এই যখন আমরা সিস্টোসাইট পাবো, এটা ইন্ডিকেট করে হেমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বলছিলাম কালকে, টিয়ার ড্রপ সেল। এই যে দেখো, পিয়ার শেপড, পিয়ার শেপড বলে, বা টেনিস র্যাকেট সেল বলে, এই টিয়ার ড্রপ সেল। এই টিয়ার ড্রপ সেলটা আমরা
সাধারণত পাই মাইলোফাইব্রোসিস, হ্যাঁ, মেটাস্ট্যাটিক ক্যান্সার অফ দ্য বোন ম্যারো। কিন্তু এটা নর্মালি আরো পাওয়া যেতে পারে যখন অনেক ব্লাড লস হয়, বেশি বেশি রেড সেল প্রোডাকশন হয়, তখনও টিয়ার ড্রপ সেল পেতে পারি, থ্যালাসেমিয়াও পেতে পারি, হিমোলাইটিক অ্যানিমিয়াও পেতে পারি কম পরিমাণে। কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, অনেক টিয়ার ড্রপ সেল পুরো ফিল ভরে থাকে মাইলোফাইব্রোসিসে। তারপর আসো সিকেল সেল। দেখো সিকেল মানে কাস্তে, এই দেখো কাস্তে, হাফ মুন শেপড বলে এটাকে। হিমোগ্লোবিনের আমরা পড়ছি না, আগে পড়ছো না তোমরা? হিমোগ্লোবিন নরমাল আছে, অ্যাবনরমাল আছে, তাই না? নরমাল হিমোগ্লোবিন কি কি আছে? অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন A1 A2 আর ফিটাল হিমোগ্লোবিন, তাই না? আর অ্যাবনরমাল কিছু হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিন S, হিমোগ্লোবিন C, হিমোগ্লোবিন D, হিমোগ্লোবিন E। হিমোগ্লোবিন S হচ্ছে সিকেল হিমোগ্লোবিন, এটা একটা কনজেনিটাল ডিফেক্ট, এটা আরবিসির কনজেনিটাল ডিফেক্ট। এই দেখো এরকম হয়ে যায় কাস্তে শেপড সিকেল হিমোগ্লোবিন। যখন এটা অনেক বেশি পাবো ব্লাড ফিল্মে, এটা ইন্ডিকেট করে সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, এই যে ফিল্ড গুলা তোমরা দেখতেছো, তাই না? এই ফিল্ড গুলাতে দেখো অ্যানিমিয়া এমনি বোঝা যাচ্ছে। আরবিসি কাউন্ট কম মনে হচ্ছে না? টোটাল কাউন্ট আরো অনেক আরবিসি থাকা উচিত ছিল না? টোটাল কাউন্টও কম। আচ্ছা, মেক্রোওভালোসাইট। মেক্রোওভালোসাইট আমরা পাই সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যখন ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, তখন সেলগুলো এরকম ওভাল শেপড হয়ে যায়, এরকম ওভাল শেপড হয়ে যায় ডিমের মতো। হ্যাঁ, এগুলাকে বলে ম্যাক্রোভালোসাইট। এগুলা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে পাই। আচ্ছা, এবার আসো টার্গেট সেল, যেটা বললাম। টার্গেট সেলটা হচ্ছে সেন্ট্রালি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বেশি থাকে, আবার পেরিফেরির দিকে কমে যায়, ফলে এরকম একটা রিং শেপড সেল আমরা দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে। এটাকে বলে টার্গেট সেল। এই যে এটা এটা এগুলা হচ্ছে টার্গেট সেল। টার্গেট সেল আমরা কোথায় কোথায় পাই? কালকে বললাম সবচেয়ে বেশি, অনেক বেশি টার্গেট সেল পাই, সেলটা মাইক্রোসাইটিক হবে আর টার্গেট সেল এই শেপড হবে, টার্গেট সেল থাকবে, তখন সেটা ইন্ডিকেট করে থ্যালাসেমিয়া। আর যখন সেলটা নর্মোসাইটিক থাকবে কিন্তু টার্গেটেড হবে, তখন সেটা ইন্ডিকেট করে ক্রনিক লিভার ডিজিজ। আবার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতেও আমরা টার্গেট সেল পাবো, মাইক্রোসাইটিক টার্গেট সেল পাবো, কিন্তু সাথে অনেক ইলিপ্টিক্যাল সেল থাকবে। ইলিপ্টিক্যাল সেলটা হচ্ছে পেন্সিলের মতো লম্বাটে। এখানে ইলিপ্টিক্যাল সেলের ছবি দেইনি না? আচ্ছা, আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন পড়াবো ওখানে দেখাবো। তাহলে আমরা ভ্যারিয়েশন ইন দ্য আরবিসি শেপ কি কি পড়লাম তাহলে? স্ফেরোসাইট মানে এই যে পুরা সেলটা জুড়ে, পুরা সেলটা নরমাল সাইজের থেকে ছোট হবে এবং হিমোগ্লোবিন পুরাটাই কোনো প্যালর থাকবে না, সেটা হচ্ছে স্ফেরোসাইট। ওভালোসাইট ডিমের মতো, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট সেল, এটাকে ল্যাপ্টোসাইটও বলে। এটা হচ্ছে সিস্টোসাইট বা একান্থোসাইট। হ্যাঁ সরি, এটা একান্থোসাইটিক সেল হচ্ছে সেলগুলোর হচ্ছে চারদিকে ইয়ার মতো বের হয়, হর্নের মতো, সেটা হচ্ছে একান্থোসাইট। এই সেলগুলো আমরা সাধারণত কিডনি ডিজিজে পাই। আর এটা হচ্ছে ম্যাক্রোভালোসাইট, যেটা বললাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে পাই। হ্যাঁ, এটা হচ্ছে স্টোমাটোসাইট, এটা সেন্ট্রাল এরিয়া অফ প্যালোরটা এরকম ইলিপ্টিক্যাল হয়ে যায়। এটা হচ্ছে সিস্টোসাইট, ভাঙা সেল। এটা এই দুইটা হচ্ছে টিয়ার ড্রপ সেল। এটা পয়কিলোসাইট মানে এটা পিয়ার শেপড সেল। এই দুটো প্রায় কাছাকাছি। আর এটা হচ্ছে রুলো ফর্মেশন। রুলো ফর্মেশন মানে অ্যাগ্রিগেট হয়ে থাকে, আরবিসি অনেকগুলো অ্যাগ্রিগেট হয়ে থাকে। এটা নরমাল প্রেজেন্টেশন, আরবিসির নরমাল প্রেজেন্টেশন যখন হেডের দিকে, আমরা কালকে বললাম না পেরিফেরাল ব্লাড স্মিয়ারের একটা হেড থাকে, বডি থাকে, টেইল থাকে, হেডের দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে। যখন কনসেন্ট্রেশন বেশি থাকে তখন এইভাবে অ্যাগ্রিগেট হয়ে থাকে সেলগুলো, এগুলোকে বলে রুলো ফর্মেশন। এগুলো ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু আইডিয়া দেওয়ার জন্য, যেন মনে থাকে কথাগুলো, টার্মগুলো মনে থাকে। তোমাদেরকে তো আর ছবি দেখায় ধরবে না, কিন্তু কথাগুলো তোমাদেরকে ধরবে এভাবে যে অ্যানাইসোসাইটোসিস কি কি হতে পারে, পয়কিলোসাইটোসিস কি কি হতে পারে এবং কোনটা কি ইন্ডিকেট করে। ঠিক আছে? আচ্ছা, ইনক্লুশন থাকতে পারে। দেখো ইনক্লুশন অনেক রকম ইনক্লুশন থাকতে পারে, অত তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। এটাকে বলে ক্যাবোট ড্রিঙ্ক ইনক্লুশন। এগুলা
অ্যালকোহলিজম যাদের, যে পেশেন্টদের, লিউকেমিয়ার পেশেন্টদের থাকতে পারে, পার্নিশিয়াস অ্যানিমিয়াতে থাকতে পারে ক্যাবোড রিং, এই যে রিং এর মতো একটা শেপ থাকবে কিন্তু নরমাল আরবিসির মতো না। তারপর হোয়েল জলি বডি থাকে, হ্যানিস বডি থাকে, এগুলা দেখো হোয়েল জলি বডি থাকে এরকম একটা আরবিসির মধ্যে একটা ডট এবং ডার্ক কালার ডট থাকবে, এটা হচ্ছে হোয়েল জেলি বডি। ঠিক আছে, এগুলা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ায় থাকতে পারে অনেক বেশি। আচ্ছা, সিডারোসাইট থাকে, হ্যাঁ সিডারোসাইট গুলা এরকম আরবিসির মধ্যে এরকম ডট ডট ছোট ছোট। আচ্ছা, আর যে আমরা পাই হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে আর কি পাই, প্যারাসাইট পাই না, সবচেয়ে বেশি পাই ম্যালেরিয়া, ম্যালেরিয়াল প্যারাসাইট। এই দেখো আরবিসি জুড়ে থাকবে, পুরো আরবিসি ভরে প্যারাসাইট থাকবে। একটা আরবিসির মধ্যে তোমরা মাইক্রোস্কোপের নিচে চোখ দিলেই দেখতে পাবা আরবিসি জুড়ে এরকম এভাবে প্যারাসাইট গুলো আছে। এটা হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট। ঠিক আছে, আচ্ছা তারপর যে বললাম যে রুলো ফর্মেশন হয়, ডিস্ট্রিবিউশন কি কি রকম হয়, যে রুলো ফর্মেশন হয়। রুলো ফর্মেশন সাধারণত বললাম না হেডের দিকে বেশি হয় কমনলি, আবার কিছু কিছু যখন দেখবা যে পুরো ফিল্ড জুড়ে এরকম রুলো ফর্মেশন হয়ে আছে, টেইলের দিকেও তো ইন্ডিভিজুয়াল সেল আলাদা আলাদা করে বোঝা যায়। যেরকম সেল আমরা দেখলাম ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক সেলগুলো যেরকম দেখলাম ওরকম ইন্ডিভিজুয়াল সেল আলাদা করে বোঝা যায়। কিন্তু টেইলের দিকেও যখন এরকম রুলো ফর্মেশন পাবো অনেক বেশি, তখন সেটা ইন্ডিকেট করে মাল্টিপল মাইলোমা, মাল্টিপল মাইলোমা ইন্ডিকেট করে। ঠিক আছে, এরকম অ্যাগ্রিগেট হয়ে থাকে সেলগুলো। আর অ্যাগ্লুটিনেশন হয়ে থাকে এইভাবে, অ্যাগ্লুটিনেশন নরমালিও থাকতে পারে, আবার মাল্টিপল মাইলোমাতেও অ্যাগ্লুটিনেশন থাকতে পারে, এরকম করে থাকে আরবিসি গুলো। রুল অফ ফর্মেশন তো একটা সাজানো থাকে এইভাবে, হ্যাঁ এরকম এইভাবে রুল অফ ফর্মেশন থাকে। আর অ্যাগ্রিগেশন থাকে এইভাবে, কালেকশন হয়ে থাকে একসাথে। তাহলে আমরা কি পড়লাম, একটা অ্যানিমিয়া তাহলে আমরা ফিল্ডের নিচে দেখে শুধু আমরা সিবিসি না করে যখন পিবিএফ করতে দিবে তখন সেখানে আমরা কেন পিবিএফ করব, এই জিনিসগুলো জানার জন্য। হ্যাঁ, সাইজের ভেরিয়েশন দেখে আমরা তিনটা ভাবে ভাগ করব। যদি নরমাল সাইজ থাকে তাহলে আমরা বলবো যে নর্মোসাইটিক অ্যানিমিয়া, যদি মাইক্রো সাইজ কম থাকে তাহলে বলবো মাইক্রোসাইটিক, এবং সাইজ 10 মাইক্রনের বেশি হলে আমরা বলবো ম্যাক্রোসাইটিক। হ্যাঁ, আর বলবো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের উপর, যদি নর্মোক্রমিক থাকে তাহলে আমরা নর্মোক্রমিক বলবো, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি কম থাকে হাইপোক্রমিক, বেশি থাকলে হাইপারক্রমিক, এবং পুরাটা অনেক বড় সেল এবং পুরাটা জুড়ে হিমোগ্লোবিন থাকলে, পুরাটা পিঙ্কিশ থাকলে পলিক্রোমাসিয়া বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বলার জন্য, ইন্ডিভিজুয়াল ভাবে বলার জন্য আমরা আসলে পিবিএফ করি। তাহলে কোন অ্যানিমিয়া কিরকম হতে পারে, নর্মোসাইটিক, নর্মোক্রমিক, মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া গুলো সাধারণত হাইপোক্রমিকই হয়, আর হতে পারে ম্যাক্রোসাইটিক। প্রতিটার মধ্যে আবার পলিক্রোমাটিক সেল থাকতে পারে, হাইপারক্রোমাটিক সেল থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন এই যে নর্মোসাইটিক আরবিসি, দেখো এটা নর্মোসাইটিক আরবিসি। নরমালি হেলদি পেশেন্টদের এরকম থাকতে পারে, আবার অ্যানিমিক পেশেন্টদেরও নর্মোসাইটিক সেল থাকতে পারে। সেই কেন এরকম নর্মোসাইটিক সেল থাকতে পারে অ্যানিমিয়াতে, তখন কেন আমরা অ্যানিমিয়া বলবো, সেলটাও নর্মোসাইটিক প্লাস হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনও ঠিক আছে, সেন্ট্রাল এরিয়া প্যালেট 1/3, তাহলে কেন আমরা তারপরও পেশেন্টকে অ্যানিমিক বলবো, নাম্বারের কারণে ম্যাডাম, টোটাল কাউন্ট অফ আরবিসি কম থাকে, তাই না? টোটাল কাউন্ট অফ আরবিসি কম থাকলে তো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, হিমোগ্লোবিনও কমে যাবে না, এই জন্য নর্মোসাইটিক অ্যানিমিয়া। আর হেলদি পেশেন্টেরও তো নর্মোসাইটিক সেল থাকবেই, আর যখন কমে যাবে টোটাল কাউন্ট অফ আরবিসি তখনই নর্মোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এখন মাইক্রোসাইটিক। ঠিক আছে, দেখো মাইক্রোসাইটিক হয়ে গেছে সেলগুলো, সাইজ ছোট হয়ে গেছে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা হাইপোক্রমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক সাধারণত হাইপোক্রমিক হয়। ঠিক আছে, এখন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা কোন কোন ক্ষেত্রে পাই, এই জিনিসটা একদম মনে করো কি বলে, এই পরীক্ষার মধ্যে ভাইবা বোর্ডে সবাইকে ধরে কয়েকটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল বলো, অবশ্যই বলতে পারতে হবে কি কি আছে। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা কোন কোন ক্ষেত্রে পেতে পারি, এক নম্বরই বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কারণ আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কমন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়াও কমন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবা, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আর হতে পারে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এই চারটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অবশ্যই মনে রাখবা।
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা এই 4টা কন্ডিশনে পেতে পারি, মনে রাখবা। তারপরে দেখো নর্মোক্রমিক রেড ব্লাড সেল। নর্মোক্রমিক আমরা নর্মোসাইটিকের সাথে নর্মোক্রমিকও পেতে পারি, কিন্তু তারপর আমরা অ্যানিমিয়া বলবো ওই যে টোটাল কাউন্ট অফ আরবিসি কম, এখানে কোনো নিউক্লিয়াসও নাই এই আরবিসি গুলোর মধ্যে, সেই জন্য এগুলা নর্মোক্রমিক সেল। হাইপোক্রমিক, দেখো সেন্ট্রাল এরিয়া অফ প্যালোর 1/3 এর বেশি হয়ে গেছে, এটা হাইপোক্রমিক সেল। তাহলে হাইপোক্রমিক আমরা কোন ক্ষেত্রে পেতে পারি? হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম। এটা হচ্ছে হাইপারক্রমিক, যেটা বললাম তোমাদেরকে দেখাইছি এটা। আচ্ছা, পলিক্রোমাটিক সেল। পলিক্রোমাটিক সেল বিভিন্ন রকম হতে পারে। দেখো এটাও একটা পলিক্রোমাটিক সেল, এটা হচ্ছে পার্পল, আর এটাও একটা পলিক্রোমাটিক সেল, এটাও পলিক্রোমাটিক সেল। বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এদের পুরাটা জুড়েই হিমোগ্লোবিন থাকবে, পুরাটা জুড়েই লাল থাকবে, পিঙ্কিশ থাকবে, পার্পল থাকবে, কোনো প্যালোর থাকবে না, এবং সেলটা বড় হবে, সেটা হবে পলিক্রোমাটিক সেল। তাহলে ভ্যারিয়েশন আমরা কি কি পাইলাম? কালার অ্যান্ড সাইজের ভিত্তিতে আমরা এইভাবে অ্যানিমিয়াকে বলি: নর্মোক্রমিক, হাইপোক্রমিক, হাইপারক্রমিক, নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক, তাই না? দেখো নর্মোক্রমিক, হাইপোক্রমিক, বারবার দেখাচ্ছি তোমাদেরকে, হাইপারক্রমিক। এই হাইপারক্রমিকটা যখন সেল সাইজটা বড় হয়ে যাবে তখন আমরা পলিক্রোমাসিয়া বলবো। নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক। এটা 7 মাইক্রনের কম, এটা 10 মাইক্রনের বেশি। আচ্ছা, অ্যানিমিয়া। হ্যাঁ, তাহলে অ্যানিমিয়া আমরা এইভাবে ক্লাসিফাইড করি না, অ্যাকর্ডিং টু আমরা অ্যানিমিয়াকে সাধারণত 2টা ভাবে ক্লাসিফাইড করি, তাই না? সাধারণত আরো আছে অনেকগুলো ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল আর ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা তোমাদের এখন লাগবে এই লেভেলে, তোমাদের ধরেও বেশি, মরফোলজিক্যাল আর ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে? তাহলে মরফোলজিক্যালি আমরা কি কিসের উপর বেস করে করা হয়? সাইজ, না? সাইজ অফ দি সেল আর হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের উপর। তাহলে কয় ধরনের আছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন? 3 টাইপস, তাই না? ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক, নর্মোক্রমিক, হাইপোক্রমিক, মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার কজ বললাম, 4টা কন্ডিশন বললাম, তাই না? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ঠিক আছে? আর নর্মোসাইটিক অ্যানিমিয়া, এটা কোন কন্ডিশনে থাকতে পারে? এই মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াতে আরবিসি ইন্ডিসেস গুলো আছে না, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, 3টাই কমে যাবে। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াতে মনে রাখবা এটাও ধরে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি 3টাই ডিক্রিজ করবে। নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়াতে 3টাই নরমাল থাকবে, শুধু টোটাল কাউন্ট অফ আরবিসি কমে যাবে, তাই না? তাহলে এটা কি কি কারণ হতে পারে? নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়ার কন্ডিশন হচ্ছে কোন কোন ক্ষেত্রে হতে পারে? হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ অ্যাকুট ব্লাড লস। হ্যাঁ, তাহলে এটার এক্সাম্পল দিতে বললে বলবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া ডিউ টু অ্যাকুট ব্লাড লস। তারপরে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে কি হবে? এমসিভি আর এমসিএইচ এই 2টা বেশি হয়ে যাবে, আর এমসিএইচসি নরমাল থাকতে পারে। হ্যাঁ, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এমসিভি, এমসিএইচ বেড়ে যাবে, এমসিএইচসি নরমাল থাকবে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আবার 2 টাইপস, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক, একটা নন মেগালোব্লাস্টিক। মেগালোব্লাস্টিক আর নন মেগালোব্লাস্টিক। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা কোন ক্ষেত্রে পাবো? মেগালোব্লাস্ট গুলো কেমন হয়? রাউন্ড টু ওভাল হয়ে যায় সেলটা। নরমাল সেলের সাইজ তো বাইকনকেভ, মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইট যেটা সেটা রাউন্ড টু ওভাল হয়ে যায়। আর নন মেগালোব্লাস্ট যেটা সেটা ম্যাক্রোসাইটিক কিন্তু রাউন্ড টু ওভাল না, বড় বড় সেল কিন্তু রাউন্ড টু ওভাল না। ঠিক আছে, মনে রাখবা মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এক্সাম্পল হচ্ছে ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয় অ্যালকোহলিজমে। ঠিক আছে, সেলগুলো বড় বড় হয়ে যায় অ্যালকোহলিজমে। এখানে অ্যানিমিয়া নাও থাকতে পারে, যদি টোটাল কাউন্ট অফ আরবিসি কমে যায় না যায় তাহলে অ্যানিমিয়া নাও থাকতে পারে নন মেগালোব্লাস্টিকে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটু ইয়া করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিকটা প্রথমে আসো। সিরাম আয়রন যদি কমে যায়, যেখানে সিরাম আয়রন কমে যাবে, সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন ডিফেক্ট হওয়ার জন্য আয়রন ডেফিসিয়েন্সি আর ক্রনিক ডিজিজ, ঠিক আছে। আর সিরাম আয়রন নরমাল থাকতে পারে, অথবা যখনই আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো এবং পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে দেখে মনে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, তখন আমরা আয়রন প্রোফাইল করতে দিই। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যে আয়রন প্রোফাইলটা ডিটেইলস পড়াবো। হ্যাঁ, তো যখন আমরা ডিক্রিজ, যদি সিরাম আয়রন ডিক্রিজ পাই, তাহলে সেখানে কি হবে, সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন ডিফেক্ট হবে। ফলে এর কজ হচ্ছে এই দুটো, আয়রন ডেফিসিয়েন্সি আর ক্রনিক ডিজিজ। কিন্তু সিরাম আয়রন নরমাল আছে, তারপর সেলগুলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হয়ে গেছে। কোন ক্ষেত্রে? থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি। হ্যাঁ, এগুলো ক্ষেত্রে বেশিরভাগ। এই দুটো মনে রাখলেই হবে, থ্যালাসেমিয়া আর হিমোগ্লোবিনোপ্যাথি। এতগুলো নাম মনে রাখার দরকার নেই, এই দুটো তোমাদের জন্য দরকার। তারপরে নর্মোসাইটিক, নর্মোক্রোমিক অ্যানিমিয়া। এখানে সার্ভাইভাল ডিফেক্ট হতে পারে, প্রলিফারেশন ডিফেক্ট হতে পারে। এগুলো সব আরবিসির। কিন্তু সার্ভাইভাল ডিফেক্ট মানে আরবিসি লাইফ স্প্যান কত? 120 দিন, তাই না? এই সার্ভাইভাল ডিফেক্ট হতে পারে কোন ক্ষেত্রে? তখন কি হয়, হেমোলাইসিস আর হেমোরেজের জন্য হয়। সেটা হচ্ছে তখন সেলগুলো নর্মোসাইটিক থাকবে, নর্মোসাইটিক নর্মোক্রোমিক থাকবে, কিন্তু অ্যানিমিয়া হবে, যেহেতু সার্ভাইভাল ডিফেক্ট। প্রলিফারেশন ডিফেক্ট হতে পারে। কেন হতে পারে? ম্যারো ড্যামেজ ও রিপ্লেসমেন্ট, স্টেম সেল ডিফেক্ট, রেনাল ডিজিজ, লিভার ডিজিজ, ক্রনিক ডিজিজ, এগুলোতে প্রলিফারেশন ডিফেক্ট হতে পারে। তখনও সেলগুলো নর্মোসাইটিক নর্মোক্রোমিক থাকবে, কিন্তু অ্যানিমিয়া হবে। আর আসো ম্যাক্রোসাইটিক। সেলগুলো বড় বড়। হ্যাঁ, এখানেও সার্ভাইভাল ডিফেক্ট, এখানেও সেলগুলো বড়, সার্ভাইভাল ডিফেক্ট আমরা পেতে পারি, হেমোলাইসিস আর হেমোরেজ। আর নিউক্লিয়ার ম্যাচুরেশন ডিফেক্ট। নিউক্লিয়ার ম্যাচুরেশন ডিফেক্ট কখন হয়? যখন ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, তখন ম্যাচুরেশন হয় না, তাই না? তোমরা আরবিসি ম্যাচুরেশন পড়ছো না আগে? সেখানে কি আছে? ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে ম্যাচুরেশন হবে না নিউক্লিয়ার, ফলে সেলগুলো ম্যাক্রোসাইটিক হবে, কিন্তু অ্যানিমিয়া থাকবে। আর নন মেগালোব্লাস্টিক যেটা বললাম, সেটা হচ্ছে অ্যালকোহলিজম। কমনলি হয় অ্যালকোহলিজম। অ্যালকোহলিজমের ফলে লিভার ডিজিজ হয়, সেখানে আমরা নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পাবো। সেলগুলো বড় বড় হয়ে যাবে, বাট রাউন্ড টু ওভাল না, সেটাকে এর জন্য বলে নন মেগালোব্লাস্টিক। আর এখানে সেলগুলো হবে রাউন্ড টু ওভাল ম্যাক্রোসাইট, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক, ঠিক আছে। এটা নিউক্লিয়ার ম্যাচুরেশনের ডিফেক্টের জন্য হয়। তাহলে এটুকু এইভাবে মনে রাখতে পারলে এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। হ্যাঁ, এবং কোন কোন ক্ষেত্রে আমরা পাবো সেটা হচ্ছে এটা, এইভাবে বললে ক্লাসিফিকেশন আসলে পরীক্ষার খাতা এইভাবে দিলে ভালো নম্বর পাবা। আচ্ছা, এগুলা এত বেশি দরকার নাই তোমাদের, এত ডিটেলস। আচ্ছা, এটা বললাম তোমাদের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন না। আরেকটা অ্যানিমিয়া আমরা ক্লাসিফাই করতে পারি, এটোলজিক্যাল বলছিলাম না? আচ্ছা, এটোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করি অ্যানিমিয়াটাকে। একটা হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লস আর রেড সেল, একটা হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লস, অ্যানিমিয়া ডিউ টু রেড সেল প্রোডাকশন ডিফেক্ট, আর একটা অ্যানিমিয়া ডিউ টু রেড সেল ডিস্ট্রাকশন। এই তিনটা ভাগে ভাগ করি এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন ব্লাড লসের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করি, অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট ব্লাড লস কোন কোন ক্ষেত্রে হয়? সিভিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, সিভিয়ার হেমোরেজ হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস। আর ক্রনিক হয় যে আলসার থাকলে, হুকওয়ার্ম ইনফেস্টেশন থাকলে ক্রনিক ব্লাড লস হয়। এটা হচ্ছে ব্লাড লসের জন্য যে অ্যানিমিয়াটা হয়, সেটা হচ্ছে এটা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন করতেছি। তারপরে আসো তোমরা হচ্ছে রেড সেল প্রোডাকশনের যদি ডিফেক্ট থাকে, কোন কোন ক্ষেত্রে হতে পারে? ডেফিসিয়েন্সি ডিফেক্ট হতে পারে, আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। তারপরে বোন ম্যারোর মধ্যে কোনো মেটাস্ট্যাটিক সেল থাকতে পারে, প্লাস্টিক অ্যানিমিয়ার জন্য হতে পারে। এগুলো হচ্ছে ম্যাচুরেশন, রেড সেল প্রোডাকশন ডিফেক্ট হয়। আর রেড সেল একটা হয় ডিস্ট্রাকশন, ঠিক আছে। রেড সেল ডিস্ট্রাকশন হয় হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। এখানে অনেকগুলা ডিফেক্ট আছে, ইন্টেনসিক, এক্সটেনসিক, এগুলো একটু দেখে নিবা। এই হলো ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন। হ্যাঁ, আরেকটা আমরা বলতে পারি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সাধারণত আমরা পিপিএফ এর কমেন্ট লেখার জন্য ইউজ করি। মাইল্ড, মডারেট আর সিভিয়ার অ্যানিমিয়া। মাইল্ড, মডারেট আর সিভিয়ার অ্যানিমিয়া। যখন সিভিয়ার অ্যানিমিয়া কখন বলবো? যখন হিমোগ্লোবিন লেস দেন 6 হবে, তখন আমরা বলি সিভিয়ার অ্যানিমিয়া, ঠিক আছে। হিমোগ্লোবিন লেস দেন 6,
আর হিমোগ্লোবিন 9 to 6 হলে আমরা বলি মডারেট। হ্যাঁ, 9 to 6 হলে মডারেট। আর হিমোগ্লোবিন যখন কোনো বইয়ে দেওয়া আছে 10, কোনো বইয়ে দেওয়া আছে 12 to 9 বা 10 to 9, তখন আমরা বলি মাইল্ড অ্যানিমিয়া। মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটাও পরীক্ষায় ধরে। কখন সিভিয়ার বলবা, অ্যানিমিয়া কখন সিভিয়ার বলবা? যখন হিমোগ্লোবিন হবে less than 6। মডারেট বলবো যখন হিমোগ্লোবিন 9 to 6। সিভিয়ার বলবো হয় হিমোগ্লোবিন কত 12 to 9 or 10 to 9। ঠিক আছে? আরো এইভাবে ক্লাসিফিকেশন তোমাদের শুধু দরকার যে একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে মরফোলজিক্যাল, ইটিওলজিক্যাল আর এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই তিনটা বলতে পারলেই হবে। আরো এইভাবে করা যায়, হাইপোপ্রলিফারেটিভ, ইনফেক্টিভ, হেমোলাইটিক, এত দরকার নেই। ঠিক আছে? এইভাবে তাহলে আমরা অ্যানিমিয়া ক্লাসিফিকেশন করলাম। তাহলে একটু রিভিউ করি কি কি পড়বো আমরা। প্রথমে এইটুকু, তারপরে শুধু আলাদা আলাদা করে আমরা অ্যানিমিয়া গুলা পড়বো। আয়রন ডেফিসিয়েন্সি কয়েকটা অ্যানিমিয়া পড়বো আমরা। আয়রন ডেফিসিয়েন্সি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর পড়বো হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। হ্যাঁ, এই কয়েকটা আলাদা আলাদা করে লেকচার করবো। এখন প্রথম থেকে অ্যানিমিয়ার জন্য এইটুকু জাস্ট জিস্টটা পড়লাম। তাহলে একটু রিভিউ করি তোমাদের কি কি পড়বো আমরা অ্যানিমিয়া থেকে। তোমরা লিখে নিবা, অ্যানিমিয়ার ডেফিনেশন পড়বা, কজ পড়বা, ডেফিনেশন, কজ, তারপরে যে ক্লাসিফিকেশনটা, টাইপ যে তিনটা বললাম, মরফোলজিক্যাল, এটিওলজিক্যাল, বায়োলজিক্যাল। তারপরে প্রত্যেকটারই কন্ডিশন গুলা পড়বা। কন্ডিশন বলতে আমি কোন কোন ক্ষেত্রে কোন কোন অ্যানিমিয়া হতে পারে। এই যে এটা ম্যাক্রোসাইটিক কখন হবে, নর্মোসাইটিক কখন হবে, মাইক্রোসাইটিক কখন হবে, প্রত্যেকটা নাম বলতে পারতে হবে। ক্লাসিফিকেশন গেল। তারপরে পড়বা সবগুলা নরমাল ভ্যালু, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। হ্যাঁ, টোটাল কাউন্ট পড়বা, প্লাস হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্টও নরমাল ভ্যালুটা পড়বা। এমসিবি, এমসিএস, এমসিএসসি কাকে বলে? নরমাল ভ্যালু। ইএসআর কাকে বলে? হ্যাঁ, তারপরে ইএসআর নরমাল কত, মেল ফিমেল, এবং কোন কোন মেথডে ডায়াগনোসিস করা হয়। ইএসআর কখন বাড়ে কখন কমে। তারপর আরেকটা পড়বা প্যাক্সেল ভলিউম বা হিমাটোক্রিট কাকে বলে, কোন ক্ষেত্রে প্যাক্সেল ভলিউম বেড়ে যায় কমে যায়। এই কয়েকটা জিনিস পড়বা প্রথমে। তারপরে আলাদা আলাদা অ্যানিমিয়াতে পড়বা। আচ্ছা, আর পড়বা হচ্ছে আমরা একটা অ্যানিমিয়া পেশেন্টকে কি কি ডায়াগনোসিস করতে দেব, কি কিভাবে আগাবো সামনে। প্রথমেই টোটাল কাউন্ট করতে, সিবিসি করতে দিব, কমপ্লিট ব্লাড কাউন্ট। তারপরেই ওই কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে পিবিএফ এর সিদ্ধান্ত নেব। কমপ্লিট ব্লাড কাউন্টে কি কি দেখি তোমাদেরকে বলে দিচ্ছি, কালকে সবগুলা বলবা। তারপরে পিবিএফ এ তাহলে আমরা কেন করি, পিবিএফ এ কি কি দেখি বললাম তোমাদেরকে, ভ্যারিয়েশন দেখার জন্য, সাইজ, শেপ, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ভ্যারিয়েশন দেখার জন্য আমরা পিবিএফ করি। এবং পিবিএফ এ কি কিভাবে কমেন্ট দেই, মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, এভাবে কমেন্ট দেই। এগুলো বলবা, জিজ্ঞাসা করলে এগুলো বলতে পারতে হবে। কখন মাইল্ড বলি, কখন মডারেট বলি, কখন সিভিয়ার অ্যানিমিয়া বলি। ঠিক আছে? তাহলে এটুকু হচ্ছে অ্যানিমিয়া। আর কালকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কালকে পড়বো না, ক্লাস করবো না। বৃহস্পতিবার তোমাদের আমি 9টা থেকে 10টা নিব ক্লাস। আজকে এই পর্যন্তই। তোমাদের পার্সেন্টেজ অনেক কম, যদি এর থেকে কম থাকে তাহলে ক্লাস বন্ধ। আর প্রিন্সিপাল স্যারকে জানাবো আমি, মাত্র 34। তোমাদের এতগুলা স্টুডেন্ট 34, 50%ও না। এটা জানাতে হবে আমাকে। কষ্ট করে ক্লাস নেন, তাহলে তো দরকার নাই। 34 জন তোমরা যদি থাকো, তার মধ্যে নিশ্চয়ই এখানে 34 জনের মধ্যে এরা আছে, তাই না? জি ম্যাডাম, আছি আমরা। হ্যাঁ, নতুন স্টুডেন্টরা ওরা সব পারে, তাই না? ওদের ক্লাস করার দরকার নাই। আমরা 20 জন আছি ম্যাম। ম্যাম ওই যারা হচ্ছে নভেম্বরে পরীক্ষার্থী ছিলাম ম্যাম। হ্যাঁ, তাহলে এত কম জন যদি তোমরা ক্লাস করো, তাহলে তো আমাদের ক্লাস নেওয়ার দরকার নেই, তোমরা নিজেরাই পারবা অনেক। পরীক্ষার সময় আমরা দেখব। ঠিক আছে? যদি 34 জন নেক্সট দিন যদি না বাড়ে, ক্লাস বন্ধ। তোমরা শেয়ার করবা এটা। ঠিক আছে? আজকে পর্যন্তই। বৃহস্পতিবার 9টা থেকে 10টা। জি ম্যাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বৃহস্পতিবার ম্যাম 9টায়? হ্যাঁ। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।